বিদেশ না যাবার আগের শর্তেই আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। রাজনৈতিক কারণে মিলছে না মুক্তি, বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এখতিয়ার আদালতে। সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার জোর প্রস্তুতি, হলে থাকছে না গণরুম। সংক্রমণের কোনো শঙ্কা দেখছেন না স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী। ই কমার্সের আড়ালে প্রমাণ মিলেছে অর্থ পাচারের, জানালেন দুদক আইনজীবী। এ ধরনের ব্যবসায় জামানত বাধ্যতামূলক করার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিদেশে না যাওয়ার আগের শর্ত বহাল রেখে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্থায়ী মুক্তি পেতে হলে তাকে আদালতে যেতেই হবে। আর বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন 31 অক্টোবর ধার্য করেন আদালত। স্থায়ী মুক্তি নাকি সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বেগম জিয়ার, এ নিয়ে গত 2 সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। যদিও আইনমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী মুক্তির আবেদন করতে হলে জেলে ফিরতে হবে বিএনপি নেত্রীকে। সেই কারণে সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বাসায় চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর কথা। তিনি বলেন, স্থায়ী মুক্তি পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম 6 মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল সরকারের, রাজনৈতিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জেলখানার মধ্যেই রাখা হচ্ছে, তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছরের 25 মার্চ বেগম জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। একই বছরের 15 সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এবছরের 15 মার্চ তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ 6 মাস করে বাড়ানো হয়। আগামী 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ। এর আগেই সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ল মুক্তির মেয়াদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 34টি মামলা ঝুলছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে 31 অক্টোবর ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে রোববার স্থানীয় সময় বিকেল 4টায় হেলসিঙ্কি ডান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। কাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আমরা রাতভর এই গত 1 মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 76তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা। জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসেও বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। দলীয় প্রধান বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার প্রায় ৩.৫ বছর পর সাংগঠনিকভাবে সিরিজ বৈঠক করে বিএনপি। রুদ্ধদ্বার সেই বৈঠকের পর রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। টানা ৩ দিনের সেই ধারাবাহিক বৈঠকের শেষে সবার দৃষ্টি যখন সভার সিদ্ধান্তের উপর, তখন বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আলোচনায় আনেন নিউ ইয়র্ক কাণ্ড। দাবি করেন, জ্যাকসন হাইটসে বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যারা বিএনপি সমর্থন করেন তাদের ওপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানেই থাকা উচিত। আমেরিকায় তো আরও বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। এদিকে নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে জ্যাকসন হাইটসে বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত তারা। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন তাদের লক্ষ্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর হল খুলতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না গণরুম। বহিরাগত ও অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত, যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে একটা সম্মানজনক কোন শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র ৮ জন। সব হলের প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সবকিছুই সাজানো হচ্ছে নতুন সাজে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। রবীন্দ্র ভবনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একেবারে 100% আমরা সিঙ্গেল রুমে সিট দিতে পারবো। ঘোষণা সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই প্রথাটার সাথে পরিচিত হওয়ার পরে তার যে এতদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তারা আসলে একটা ধাক্কা খায়। আমরা এই গণরুম প্রথার অবসান চাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তখন যখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যারা থাকে তারা যদি গণরুম না থাকে তারা কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নেই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী ৫ অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী রাজধানী যাত্রাবাড়িতে স্কুল পরিদর্শনে গেলে নেতাকর্মীদের ভিড়ে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি। ভিড়ের মধ্যে স্কুলে ঢুকতে পারেনি অনেক শিক্ষার্থী। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সংক্রমণের শঙ্কা দেখছেন না।
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে ভিড় জমায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরও ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। স্কুলের পোশাক পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। স্কুল খোলার পর থেকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষামন্ত্রী আসার আগে বাইরে অনেক ভিড় হয়েছিল, কারা আইছে আমরা চিনি না। উই আর স্টুডেন্টস অফ দিস স্কুল, তো সেক্ষেত্রে আমাদের আগে যা উচিত ছিল, কয়েকজন আসে তারা এখানে ভিড় করে, এই জন্য আবার আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই হুলস্থুল কর্মযজ্ঞ চলেছে শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে স্কুল মঞ্চে উঠে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন এক স্থানীয় নেতা। উনি এলাকায় থাকেন না, উনি থাকেন আপনার সেই ঠিকানা কোথায় থাকেন আমি জানি না। তবে স্কুলটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার দীপুমণি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। এখন পর্যন্ত যা দেখেছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এর আগে 12 সেপ্টেম্বর আজিমপুর স্কুল পরিদর্শনকালে অনিয়মের প্রমাণ মেলায় 2 জনকে বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে উচ্ছেদ অভিযান। গুঁড়িয়ে দেওয়া হলো পাটকল ও লবণ কারখানার গুদাম সহ 25টি অবৈধ স্থাপনা। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বললেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। আর দুদক আইনজীবী বলছেন, অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য প্রমাণ মিলছে। যুবক, ইউনিপেটু, ডেস্টিনি, সবশেষ ইভেলি ও ই ওয়ারেন্স গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। পরামর্শ দেন লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করতে। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। দুদক আইনজীবী জানান, ইভ্যালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্যপত্র মিলছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। এই টাকাটা কোথায় গেল, টাকার উৎস কোথায়, ডেস্টিনেশন কোথায়, এটা ফাইন্ডিং আউট করলে অবভিয়াসলি এটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ার যথেষ্ট সম্ভাবনা। কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এদিকে ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হয়েছে আরেকটি মামলা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। লিখিত পরীক্ষায় ফেল, ভাইবাতে অনুপস্থিত, তারপরও 108টি পদে নিয়োগের সুপারিশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের। সাফাই গাইলেন পরিচালক। দেশের 160টি ইউনিয়ন ও 9টি পৌরসভার ভোটকাল। এরই মধ্যে 44টি ইউপির চেয়ারম্যান ও 3টি পৌরসভার মেয়র পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বললেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 44টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ইলেকশন কমিশন যদি কেউ প্রতিযোগিতা না করেন, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবেন। নিউট্রাল এবং ক্রেডিবল ইলেকশন প্রত্যাশা করে ইলেকশন কমিশন সেটি হবে। প্রতিটি যে সাধারণ ভোট কেন্দ্র আছে সেখানে আমরা 11 জন করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেখানে আমরা 13 জন করে নিয়োগ দিয়েছি। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর জায়গা দখল করায় পাটকল ও লবণ কারখানার গুদাম সহ 25টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
4 দিনের অভিযানের আজ ছিল প্রথম দিন। নদীটি অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রোববার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সোনাগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় শীতলক্ষার পূর্ব ও পশ্চিম তীরে অভিযান চালায় বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুড়িয়ে দেওয়া হয় পাটকল ও লবণ কারখানার গুদাম সহ কাঁচা পাকা 25টি অবৈধ স্থাপনা। এ সময় নদীর তীরে সীমানা পিলার পুনঃস্থাপনে বাধা দেয় স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা। পরে নতুন 10টি পিলারের জটিলতা নিরসন করেন তিনি। শীতলক্ষা নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। অনিয়মের অভিযোগে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় অকৃতকার্য এবং মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়ার পরও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 108টি পদে নিয়োগের সুপারিশের অভিযোগ ওঠে। তবে পরিচালকের দাবি, কিছু ত্রুটি থাকলেও কোনো অনিয়ম হয়নি। সাদাত রহমতুল্লাহর আরও একটি রিপোর্ট। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা এবং জনগণকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান কাজ। সেই কাজেই জুনিয়র সহকারী পরিচালক এবং রেডিও অপারেটর সহ 108 পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। গত 28 আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 30 আগস্ট। পরে 4 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হয় মৌখিক পরীক্ষা। ভুক্তভোগীদের অভিযোগ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম নেই, তবুও সাবাহ বিন হোসেনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। একইভাবে সমন নামে আরও একজনও লিখিত পরীক্ষায় পাশ না করেই পেয়েছেন নিয়োগ সুপারিশ। এই তালিকায় পরিচালকের ছেলের নাম থাকার দাবি পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা করার পরও নতুন করে 2 জনের নাম যুক্ত করে আবারও ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও একাধিক কর্মকর্তার সন্তানের নামও একই কায়দায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের। কর্মকর্তাদের ছেলে মেয়ে ওখানে বেশিরভাগই নিয়োগ পেয়েছে। নিয়োগ তো বাতিল চাবই, যে এরকম একটা প্রহসনমূলক নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। সব মিলে মনে 108টা পোস্ট। তো এই সামান্য কটা পোস্ট নিয়ে যদি ওনারা এই ধরনের খেলাধুলা করতে পারে, তাহলে অন্যান্য বড় বড় নিয়োগগুলোর অবস্থা কি আপনি একটু ভাইবা দেখেন। এসব অভিযোগ প্রসঙ্গে মগবাজারে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকের দাবি, নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি, তবে ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এটা ম্যাটেরিয়ালিটি থাকলে অবশ্যই সরকার এটা সিরিয়াসলি নিবে এবং স্থগিত করেছে। নিশ্চয়ই আমরা প্রাথমিকভাবে ব্যাপার দিয়েছি, তারাও চেক করছে, তারাও সব চেক করে এটা হয়তো কন্টিনিউ করে অথবা কন্টিনিউ করবে। কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দায়ী না হলে না। এদিকে এ ধরনের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। অযোগ্য প্রার্থীকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে বা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়ে থাকে, তাহলে সেটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং একই সাথে সংবিধান লঙ্ঘন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। বাতিল করতে হবে যেটা হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন জনপদের সময়। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন সোমবার। এখন শেষ মুহূর্তে প্রচারণা চলছে দেশটিতে। বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটোলের। বিশ্লেষকরা বলছেন, এবারও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 170 আসন পাবে না। এতে জোটবদ্ধ সরকারই গঠিত হতে পারে ফের। আর সেটি হলে ট্রুডোর দল কোণঠাসাই থেকে যেতে পারে। কানাডার নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের উত্তেজনা বিরাজ করছে। সোমবারের ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নির্বাচনে এবার ট্রুডোর প্রধানতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি নেতা জাগমিত সিংও রয়েছেন আলোচনায়। নির্বাচনে প্রধান এজেন্ডা স্বাস্থ্যখাত, কোভিড ঝুঁকি হ্রাস করা সহ ভ্যাকসিন ইস্যুতে জোর দিচ্ছেন ট্রুডো। তবে এ নিয়ে বেশি কড়াকড়ি করায় অনেক কানাডিয়ানই অসন্তুষ্ট। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে গত জুলাইয়ে জাতিসংঘে নতুন অঙ্গীকার করে ট্রুডো সরকার। 2030 সালের মধ্যে তারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 40 থেকে 45% কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে কনজারভেটিভ নেতা এরিন ওটুল 2030 সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ 2005 সালের তুলনায় 30% কমানোর কথা জানিয়েছেন। আর এনডিপি নেতা জাগমিত সিং জলবায়ু ইস্যুতে লিবারেলদের সাম্প্রতিক ঘোষণাকে ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো।
বিদেশে না যাবার আগের শর্তে আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। রাজনৈতিক কারণে মিলছে না মুক্তি, বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এখতিয়ার আদালতের। সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার জোর প্রস্তুতি, হলে থাকছে না গণরুম, সংক্রমণের কোনো শঙ্কা দেখছেন না স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।